রিভুর দ্বিতীয় পর্ব। রিভু এখন পুরোপুরি সুস্থ, স্কুলেও যাচ্ছে। স্কুল খুলেছে গত সোমবার গরমের ছুটির পর। এবারে এসে রংপুর জেলা স্কুলে ভর্তি হয়েছে ও। এই স্কুলে ভর্তি হয়েই ওর কাছে এক নতুন জগতে খুলে গেছে যেন। স্বাধীনতা, একা যাওয়া, একা আসা। যখন পাঠশালাতে পড়তো তখন ওর জগৎ ছিল সীমিত। ডিমলার রাজবাড়ির সামনে দিয়ে যে পথ বাঙালপাড়ার দিকে চলে গেছে, সেই পথেরই বাঁ দিকে ছিল পাঠশালা। ডিমলার রাজবাড়ির প্রায় উল্টো দিকেই। পাঠশালাতে যেতে আসতেও বেনু কাকু ছানু কাকুদের কারো সঙ্গে। এখন যখন বই খাতা হাতে স্কুলে যায় একা একা, লাল মিহি মাটির পথ বেয়ে, তখন কত কি ভাবতে যায় রিভু। গরমের ছুটির বন্ধর আগে পথের দুপাশে আম গাছগুলো মুকুলে ভরে থাকতো। গন্ধে মম করতো সারা পথ, রিভুর সারা মন। গরম পড়ার সঙ্গে সঙ্গেই কাঁঠালের মুচির গন্ধেও মম করতো সারা পথ। কত গাছ, কত পাখি, কি নির্জনতা! কলকাতার রাসবিহারী অ্যাভিনিউর ভাড়া বাড়িতে এই নিসর্গ প্রকৃতির কোনো খোঁজই রাখতো না তো সে। যদিও কলকাতাও রিভুর খারাপ লাগতো না। ধাপে ও ধাপে ওদের বাড়ি থেকে বেরিয়েই পথে পড়ে ডান দিকে যেতে হতো। বাঁদিকের পথ চলে গেছিল ধাপ বাজারের দিকে, এগিয়ে গিয়ে ডান দিকে, আর সেই পথ সোজা গেলে খোয়ার শঙ্কামারির শ্মশান। আর ডান দিকে এগোলেই ডান হাতে রঙ্গলাল বাবুর বাড়ি, তারপর হরিসভার পুকুর আর পেছনের মাঠ। ওই মাঠের পরেই ডান দিকে পথ চলে গেছিল সোজা জমিদার নন্দীদের বাড়ি সামনে দিয়ে বদরগঞ্জে। নন্দীদের জামাই প্রভাস মিত্রই ছিলেন জমিদার। নন্দীদের নাকি ছেলে ছিল না। রংপুরের পরের রেল স্টেশনই বদরগঞ্জ। বাড়ির সামনের পথের বাঁদিকে পড়তো কেদার বাবুর বাড়ি, তারপরই বধু মিয়া, মুনসের মিয়া আর দিলওয়ার হোসেন মিয়া, এই তিন ভাইয়ের বাড়ি। ডাইনে বদরগঞ্জ আর বাঙালপাড়ার পথের মোড় পেরিয়ে এগিয়ে গেলেই বাঁয়ে পড়তো নর্মাল স্কুল। নর্মাল স্কুলের বাড়িটা ছিল লাহিড়িদের। তাও জমিদার ছিলেন গোপাল লাহিড়ী, তুলসী লাহিড়ী আর শামু লাহিড়ী, তিন ভাই ছিলেন ওরা। রিভু কাউকে চিনত না, তবে বড় কাকুর কাছে গল্প শুনেছিল যে গোপাল লাহিড়ী খুব ভালো বাঁশি বাজাতেন আর বড় শিকারী ছিলেন। কিন্তু তার খাস চাকর, যাকে তিনিই বন্দুক চালাতে শেখান, একদিন রাগ করে তাকেই গুলি করে মেরে ফেলে। সেই দুর্ঘটনার পরেই তারা এ বাড়ি ভাড়া দিয়ে দেন। রিভুর বাবার শিকারের হাতেখড়ি দেন গোপাল লাহিড়ী। অনেকই বছর পরে কলকাতায় তুলসী লাহিড়ীর ছেঁড়া তার দেখতে নিয়ে গিয়েছিলেন রিভুর বাবা রিভুকে। লাহিড়ীরা রিভুর বাবাকে খুব পছন্দ করতেন। প্রমীলাবালার কাছে শুনেছে রিভু। ছোট ভাই শামু লাহিড়ী খুব ভালো যন্ত্রী ছিলেন, দিলডুবা বাজাতেন। বাড়িতে কোনো শিশু কাঁদলেই নাকি যন্ত্র কাঁধে দৌড়ে এসে সুর লাগিয়ে বলতেন, আরেকটু তোল, আরেকটু গলা তোল, দেখি পঞ্চমে তোল। ওদের বাড়িটাই ভাড়া নিয়ে নর্মাল স্কুল হলো। রিভু ওদের কাউকেই তখন দেখেনি, শুধু বাড়িটাকে দেখেছিল। দেশভাগের বেশ কয়েক বছর পরে শামু কাকু রিভুদের ডোভার রোডের বাড়িতে এসে দিলডুবা বাজিয়ে রিভুকে গান শোনাতেন। এক আশ্চর্য মানুষ ছিলেন শামু কাকু, নরম, লাজুক, চাপা স্বভাবের। এমন মানুষ খুব বেশি দেখেনি রিভু। নর্মাল স্কুলের পরেই ছিল এসপি সাহেবের কোয়ার্টার। অনেকখানি বাগান ঘেরা সুরক্ষিত বাংলো বাড়ি। ফায়ার প্লেসের ধুঁয়ো যাওয়ার জন্য চারকোনার টেরাকোটা চিমনি দেখা যেত দূর থেকে। বাগান কেয়ারি করা। গেটে সেপাই দাঁড়িয়ে থাকতো, রাইফেল কাঁধে। এসপি সাহেবের বাড়ির পরে ছিল এসপি সাহেবের বাংলো, তারপর সার্কিট হাউসের পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরাট বাগানওয়ালা বাংলো বাড়ি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাড়ির সামনে দিয়ে যে পথটি গেছিল সেটাই ছিল স্টেশনে যাওয়ার পথ। মাইল 3 হবে বোধহয় ওই মোড় থেকে। ওই রাস্তাতেই ছিল রংপুর জেলও। স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালের পাশ দিয়ে একটি পথ বেরিয়ে গেছিল মাহিগঞ্জে, রাজহাটের রাজার বাড়ি। রেল লাইনকে কেটে দিয়ে একটি পথ চলে গেছিল রংপুর কলেজে। বাংলার লাল কারমাইকেল সাহেব এসে উদ্বোধন করেছিলেন নাকি সেই কলেজের। তাই তার নামেই নাম কারমাইকেল কলেজ। ডিএমের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা স্টেশনে গেছিল তারই মোড়ে ছিল বিরাট কম্পাউন্ডওয়ালা জিলা স্কুল।
তখন জেলা স্কুলের হেডমাস্টার ছিলেন জনাব নূর নওয়াজ খান লোদি সাহেব। তিনি নাকি লোদি বংশের উত্তরসূরি ছিলেন। চেহারাও ছিল নবাবেরই মতো, অত্যন্ত সম্ভ্রান্ত, দাড়িও ছিল নবাব সুলভ। জেলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন শ্রী সত্যেন্দ্রনাথ মুখার্জি। জেলা স্কুল ছাড়াও নামকরা আরেকটি স্কুল ছিল কৈলাস রঞ্জন স্কুল। রিভুর বাবা কাকারা সবাই ওই স্কুলেই পড়েছিলেন। কৈলাস রঞ্জন স্কুলের পাশেই ছিল ব্রহ্ম সমাজ মন্দির আর রামমোহন লাইব্রেরি, তার সামনে পুকুর, তারপরে পুলিশ লাইন, কালেক্টরের মাঠ, ডিএম এর অফিস, ট্রেজারি, কোর্ট কাছারি, রংপুর গার্লস হাই স্কুল, এইসব। এত বড় সাম্রাজ্য ছিল রিভুর। তাছাড়া ছিল খাসমহলও অনেক। নিজেদের বাড়ির সামনে পেছনের মস্ত মস্ত বাগান, ঘোঘটের ক্যানালের পার, কত অজানা অচেনা পাখি, তাদের আলু ক্ষেতের পেছনের পুকুর, আমলকি গাছ। সেজ কাকু মানে মাস্টার কাকু ওই আমলকির গাছের তলায় দাঁড়িয়ে আবৃত্তি করে শুনিয়েছিলেন একবার পুজোর ঠিক আগে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সেই কবিতাতেই ছিল আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা ঝরানোর সময় হয়েছে শুরু। কবিতার আমলকি গাছ নয়, সত্যিকারের আমলকি গাছ দেখে মুগ্ধ হয়ে গেছিল সে। জলপাই গাছও ছিল মস্ত পেছনের বাগানে। তার গোড়াতে থাকতো একটি মস্ত বড় চিত্রালো ঢোঁড়া সাপ। হরিসভার পুকুরেও থাকতো এক বহুরঙা মস্ত জলঢোড়া। শীতকালে ভাসান দেওয়া দুর্গা প্রতিমার ভেসে থাকা বাঁশের চালির উপরে উঠে সে রোদ পোয়াতো। মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকতো কলকাতার ছেলে রিভু। গতকাল উঁচু ক্লাসের পার্থ সেনগুপ্ত রবীন্দ্রনাথের ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা কবিতাটির আবৃত্তি করেছিল স্কুলের এক অনুষ্ঠানে। এমন সুন্দর ছেলে এর আগে আর দেখেছে বলে মনে পড়ে না রিভুর। ডিমের মতো মুখখানি, আর কি সুন্দর গলার স্বর। সারা রাত রিভুর কানের মধ্যে অনুরণন তুলেছিল সেই কবিতার। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উঠছে তুলে নাড়া, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা সোনা, আয় রে আমার কাঁচা। রিভু স্কুলে যাওয়ার সময় একা একাই যায়। ফেরার সময় থাকে সাথে ইয়াকুব, পুটু, আনোয়ার, কোনোদিন আরও কেউ। এসপি সাহেবের বাড়ির উল্টো দিকের পথের পাশে একটা নালা বয়ে গেছে, তার উপরে একটি কাঠের সাঁকো। সেই সাঁকোর উপরে দাঁড়িয়ে ওরা ছোট মাছেদের খেলা দেখে। স্বচ্ছ জলে মাছের ঝাঁক তিরতির করে ঘুরে বেড়ায়। হঠাৎই রিভুতে চমকে দিয়ে ঘোড়ার গাড়ি যায়। টকবক টবক করে ঘোড়া ছোটে। চেক লুঙ্গি পরে কোচওয়ান ঘোড়াদের সঙ্গে কথা বলতে বলতে হাতের চাবুকে সপং করে হাওয়া কেটে ধুলো উড়িয়ে বেগে চলে যায়। ধুলোর গন্ধ, পথের পাশের গাছগাছালির গন্ধ আর ঘোড়ার গায়ের গন্ধে বাতাস ভরে যায়। ঘুঘু ডাকে ঘুর করে। চিত্রাকৃতের মতো দাঁড়িয়ে পড়ে রিভু, কলকাতার রিভু। ইয়াকুব তার ছেলের গলায় বলে, ওরে ক্যালকেশিয়ান, বাড়িতে যাবো কি যাবো না? উপর তো চাপাইয়া দেখোসটা কি তুই? চল পা চালিয়ে চল, পশ্চিমে মেঘ থমথম করে দেখোস না নাহি। রিভু আবার চলা শুরু করে। বাড়ি ফিরে কোনো দিন ফুটবল খেলতে যায়, কিন্তু রিভুর একা থাকতেই বেশি ভালো লাগে। ঠাকুমা কালো পাথরের বাড়িতে লাল সর ফেলা পায়েস বানিয়ে রাখেন রিভুর জন্যে, ওদের ক্ষেতের চাল আর কালী গাইয়ের দুধ দিয়ে। খেতে রিভু দেখে হাঁসিরা বাড়ি ফিরে হেলতে দুলতে। সাদা কালো ছাইরঙা বাদামি সব হাঁসদের গলার কাছে ময়ূরের পাখার মতো রং। প্যাঁক করে তারা রঘুদার ছাড়িয়ে দেওয়া ধান খায় কাড়াকাড়ি করে, লম্বা মখমল মসৃণ গিপা বাড়িয়ে। তারপর ওর গায়ে উঠে তড়িঘড়ি তাদের ঘরে ঢোকে। কালুয়া কুকুর তাদের উপর খবরদারি করে, নিজের সঙ্গে নিজে কথা বলে ভুক। সেদিন খাওয়া দাওয়ার পর ঠাকুমা বললেন, তামাহাট থেকে খুকি চিঠি দিছে তগো যাইবার জন্য। রিভুর মা বলেন, এই তো স্কুল সবে খুললো মা, যাবো পরে যাব, আর তো কয়েক মাস মাত্র। তামাহাটে কার না যেতে ইচ্ছা করে, বাদলবাবু আর খুকিদির এত আদর। নিমু কাকু গত সপ্তাহে রংপুরে ফিরে এসেছেন। নিমু কাকুও থাকতেন রিভুদের বাড়িতে, এতদিন কলকাতাতেই ছিলেন। তার দাদার বাড়ি স্টার না মিনার্ভা কোন থিয়েটারের কাছেই যেন ছিল ওদের বাড়ি। দাদার নাম ছিল নরেশ ঘোষ, ছোট ভাইয়ের নাম ছিল নিমেষ ঘোষ।
দুজনেই চমৎকার মানুষ ছিলেন, অথচ চেহারাতে নিমু কাকুর সঙ্গে দাদা ও ছোট ভাইয়ের কোনো দিক দিয়েই কোনো রকম মিল ছিল না। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ধবধবে গায়ের রং, ইয়া মোটা মোটা কবজি, হাতের পাতায় রিবুর দুটি মুখ হেঁটে যায়। কিন্তু স্বভাবটি ভারী শান্ত, চোখে নিকেলের চশমা, নর্মাল স্কুলে পড়ান নিমু কাকু। ডিমলার রাজাদের সঙ্গে একটা আত্মীয়তাও ছিল, থাকতেন আগে ডিমলারই রাজবাড়িতে, কিন্তু ওদের চলে আসতে হয়েছিল কোনো কারণে। নিমু কাকুর দাদা রিবুর বাবার বন্ধু ছিলেন, তিনি থাকেন কলকাতাতে, সিনেমার ডিস্ট্রিবিউটর তিনি। যেসব ফিল্ম রংপুরে সিনেমা হলে আসে সেই সবের তদারকিও করেন নিমু কাকু তাঁর দাদার তরফে। সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে সিনেমা হলে যান টিকিট বিক্রির হিসেব দেখতে। সিনেমা দেখতে পয়সা লাগে না বলে নিমু কাকু প্রায় তাপসীকে বলেন, চলুন বৌদি, প্রমথেশ বড়ুয়া আর কানন দেবীর ছবি এসেছে, সবাই মিলে দেখে আসি। কিন্তু মায়ের সময় হয় না, ঠাকুমাও পছন্দ করেন না, তবে চোঙা লাগানো কলের গানে গান শোনেন মা। তুফান মেল বলে একটি গানের কথাগুলি খুব ভালো লাগে রিবুর। কে এল সাইকেলের গানও বাজে, আরও সব গান, এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে, মোর অনেক দিনের আশায় আমি বলবো কানে কানে ফাগুন হাওয়ার মতো, আমি বলবো তোমার কানে গো, বলবো গানে গানে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো মোর প্রাণ। পঙ্কজ মল্লিক, রবীন মজুমদার, কানন দেবী, কানা কৃষ্ট, কৃষ্ণচন্দ্র দের, এদের গান বাজে। মুক্তির মন্দির, সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। গওহরজান বাইজির রেকর্ড শুনতে ভালোবাসেন নিমু কাকু। আমি রূপ দেখে সই কুল হারালাম বকুলতলায় এসে। সেজু কাকুর যখন বাড়ি থাকেন তখন মাকে অনেক গান গাইতে বলেন ফরমাস করে, বেশিরভাগই রবীন্দ্রনাথ বা দ্বিজেন্দ্রলাল রায়ের গান। সার্থক জনম, আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে, জানি না মা ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার কোলে এসে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। কিংবা ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকায় মাথা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। সেজু কাকু মায়ের গলায় একটি গান শুনতে সবচেয়ে বেশি ভালোবাসেন। মা যখনই ওই গানটি গান তখন রিবুর চোখ জলে ভরে আসে। মানেটা যে ঠিক মতো বোঝেন তা নয়, তবে সারা শরীরে শিহরণ খেলে যায় ওই গানটি শুনলেই। রবি ঠাকুরের গান, আমায় বলো না গাহিতে বলো না, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না, আমায় বলো না গাহিতে বলো না। আরও কত গান, ফিকে চাঁদের আলোয় বড় ঘরের বারান্দায় শতরঞ্জি পেতে বসে হারমোনিয়াম বাজিয়ে মা গান গাইতেন আর সকলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। চমৎকার গানের গলা ছিল তাপসীর, মায়ের জন্য গর্বে বুক ফুলে উঠত রিপুর। সেজু কাকু নিজে গাইতেন বন্দে মাতরম শুনলে গায়ে কাটা দিয়ে উঠত রিপুর। কটমট সংস্কৃত শব্দগুলোর মানে বুঝতো না, কিন্তু বুঝতো যে সেজু কাকুর বুকের ভিতরে তো বটেই, নিজের বুকের ভিতরেও অনেক কিছুই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। গান তো শুনে মানুষ আনন্দেরই জন্য, কিন্তু এই গান শুনলেই বড় কষ্ট হতো। দেশমাতৃকা, এই কথাটা রিবু সেজু কাকুর মুখেই প্রথম শুনেছিল। তখন জানতো না যে সারা জীবনই এই শব্দটি তার ঘুম কেড়ে বুক জুড়ে বসে থাকবে। সেজু কাকু প্রায়ই কলকাতায় যেতেন, সেখান থেকে আসানসোল, ধানবাদ এসব কয়লা খনি এলাকাতে ডিনামাইট জোগাড় করতে। সেজু কাকুর কাছেই বর্মা চুরুটের মতো ডিনামাইট দেখেছিল রিবু বাক্সবন্দি। হরিসভার দিকে যেতে হরিসভার পুকুর পানে সুধীন কাকুদের বাড়ি ছিল। সেই বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে ছিল জাগরণ সংঘ। সেখানে সেজু কাকু বড় বড় ছেলেদের রিভলভার ছোড়া, তীর ধনুক চালানো, লাঠি খেলা, ছোড়া খেলা এসব শেখাতেন। সেজু কাকুর সঙ্গে আরও অনেকেই ছিল। রিভু সবই জানতো, শুনতো, কিন্তু সেজু কাকুর চোখ বড় বড় করে বলতেন, রিভু এখন তুমি ছোট আছো, খুবই ছোট, এখন পড়াশোনা করাই তোমার কাজ, দেশ স্বাধীন করতে পড়াশোনাও করা দরকার। বিদ্যা হলো রিভলভারের চেয়ে বেশি শক্তিশালী, কলমের মতো ধার আর কোনো অস্ত্রই নেই রিভু। যদি ধারালো কলমের মালিক হয়ে উঠতে পারো কোনোদিন, তবে তোমার রিভলভার চালানো না শিখলেও চলবে। সেজু কাকুর সব কথা যে রিভু বুঝতো এমন নয়, কিন্তু বুকের মধ্যে রক্তের ছড়াকটা বুঝতে পারতো। মুঠি শক্ত করে মনে মনে বলতো, রিভু কিছু একটা করতে হবে করার মতো। রিভুর বাবাকে বিজয়া দশমী বা নববর্ষে বা বাবা দূরের কোনো জায়গাতে গেলে বা সেখান থেকে এলে যখনই প্রণাম করতো বাবা বলতেন, আশীর্বাদ করি মানুষ হও, 10 জনের একজন হও। রিভু তো এমনিতেই মানুষ,
সকলেই তো মানুষ, মানুষ আবার মানুষ কী করে হয় তা রিভু বুঝতো না। কথাটাতে ধাঁধা লাগতো তার। সেজো কাকু নানা জায়গাতে যেতেন, তাই সেজো কাকুর কাছে বসে নানা দেশের গল্প শুনত রিভু। পুলিশের টিকটিকিদের বোকা বানাবার জন্য কত কী না করতে হতো সেজো কাকুকে। সেজো কাকুর নামে গ্রেফতারি পরোয়ানা তো ছিলই, সেজো কাকু যেখানেই যেতেন সেখানেই পেছনে টিকটিকি লেগে থাকতো, সে রংপুরই হোক কি কলকাতা। সেজো কাকু পুলিশের চোখে ধুলো দেবার জন্য দাড়ি গোঁফ রেখেছিলেন। হাতে নাতে ধরবার চেষ্টা করতো পুলিশ, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কোথায় যান সেই সম্বন্ধে সবসময় খোঁজখবর রাখতো। একবার ধানবাদের এক হোটেলে গিয়ে উঠেছেন সেজো কাকু, তো টিকটিকিও গেছে পেছন পেছন। টিকটিকি যখন বাথরুমে ঢুকেছে চান করতে, সেজো কাকু তখন বাড়ি থেকে তাকে তালা বন্ধ করে সেখান থেকে কী করে পালান সেই গল্পটা খুব প্রিয় ছিল রিভুর। বারবারই রিভু বলতো সেজো কাকুকে, আরেকবার বলো আরেকবার। শিয়ালদা থেকে ব্রডগেজ লাইনে রানাঘাট হয়ে পোড়াদহ হয়ে ভাগীরথী আর পদ্মার উপরের সারা ব্রিজ অর্থাৎ হার্ডিঞ্জ ব্রিজ পেরিয়ে রেলগাড়ি করে ঈশ্বরদী জংশনে সাবা ব্রিজের এক পাশে গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী। সেই নদী পদ্মা হয়ে যেত ব্রিজের ওপাশে। পদ্মা গিয়ে যেখানে ব্রহ্মপুত্র মিশল সেখান থেকে তার নাম হয়ে গেল মেঘনা। ঈশ্বরদী থেকে পাবনা চলে গেছিল ছোট লাইন, আর পোড়াদহ থেকে আরেকটা ছোট লাইন চলে গেছিল রাজবাড়ি। সেখান থেকে একদিকে পদ্মাপাড়ের গোয়ালন্দ আর অন্যদিকে ফরিদপুর। ঠাকুমা বলতেন বাবারা ছিলেন ফরিদপুরের লক্ষ্মীপুরের জমিদার। পদ্মার ভাঙনে নাকি লক্ষ্মীপুর নদীর গর্ভে চলে যায়, সেই তখন থেকে পাত্তারি গুটিয়ে ঠাকুরদারা চলে আসেন রংপুরে। তারও বহু পুরুষ আগে ওদের বাস নাকি ছিল বরিশালের কাঁচাবালিয়া গ্রামে। তবে বরিশালের কোনো আত্মীয় স্বজন যদি থেকেও থাকতেন, জ্ঞাতি ইত্যাদি, তাদের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ ছিল না আদৌ রিভুর ঠাকুরদা বা বাবা কাকাদের সঙ্গেও। বরিশালের পাট চুকিয়ে দেবার পর নাকি ফরিদপুরের লক্ষ্মীপুরে এসে গুহ পরিবার থিতু হন। প্রমীলাবালার দেশও ছিল ফরিদপুরে। রিভুর ঠাকুরদার বাবা পুকুর ঘাট থেকে চান করে উঠে হেঁটে যাওয়া এক আগুন বরণী দীঘল চোখ এবং তীক্ষ্ণ নাসা কন্যাকে দেখা মাত্র পুত্রবধূ করবেন বলে মনস্থ করেন। সেই গল্প প্রমীলাবালা সগর্বে বলতেন তার ছেলের ঘরের ও মেয়ের ঘরের নাতি নাতনিদের কাছে। তবে প্রমীলাবালা যৌবনকালে যে অপরূপ সুন্দরী ছিলেন সে কথা তাকে তখন দেখেও বোঝা যেত। লক্ষ্মীপুরে গুহবংশের জমিদারি প্রসঙ্গে প্রমীলাবালাকে চটিয়ে দেবার জন্যে তাপসী হেসে বলতেন, পদ্মা তো লক্ষ্মীপুর গিলেই নিয়েছে, তাই এখন জমিদার বলে দাবি করলে ঠেকাচ্ছেটাকে। জমিদারি যখন জলের তলায় তখন তো জমিদার বলে দাবি করা অতি সহজ কাজ, খুবই সহজ। প্রমীলাবালা মুখ গম্ভীর করতেন এই কথাতে। ঈশ্বরদীর পরের স্টেশন ছিল নাটোর, তারপর সান্তাহার, হিলি। এই হিলি থেকে বালুরঘাটে চলে গেছিল একটি লাইন। হিলির পরই পার্বতীপুর, মস্ত জাংশন। পার্বতীপুর অনেক ব্রডগেজ লাইন চলে গেছিল নীলফামারী, ডিমলা ইত্যাদি হয়ে শিলিগুড়ি। সাহেবরা রাতে ডিনার খেয়ে দার্জিলিং মেলে চাপতেন আর ভোরে শিলিগুড়ি পৌঁছে দার্জিলিংয়ের ট্রেন ধরে লাঞ্চের আগে পৌঁছতেন দার্জিলিং হোম। পার্বতীপুর থেকে মিটার গেজের লাইন চলে গেছিল বদরগঞ্জ, রংপুর, ভূতছাড়া, কাউনিয়া, তিস্তা, গীতালদহ, গোলকগঞ্জ এবং মোটরঝাড়। পথে পড়ত লালমনিরহাট জংশন। গীতালদহ থেকে ট্রেন লাইন চলে গেছিল কুচবিহারের লাইন। ছেলেবেলাতে রিভুর চোখ দূরে চলে যাওয়া, ক্রমশ সরু হয়ে যাওয়া জোড়া রেল, ডিস্ট্যান্স সিগন্যালের লাল নীল আলো এবং এইসব অধিকাংশই অদেখা স্টেশনের নামগুলি এক স্বপ্নরাজ্যের সৃষ্টি করত। বুঁদ হয়ে থাকতো সেই স্বপ্নে। মোটরঝাড়ে নেমেই গরু গাড়িতে করে রিভুরা তার পিসামশাইয়ের বাড়ি তামারহাটে পৌঁছত, প্রতাপগঞ্জ, পাগলাহাট, কুমারগঞ্জ হয়ে। ব্রহ্মপুত্রের উপরে ধুবড়ি শহর থেকে গৌরীপুর হয়েও তামারহাটে আসা যেত, কিন্তু রংপুর থেকে মোটরঝাড় হয়ে যেতেই সুবিধা ছিল। তামারহাটের পাশ দিয়ে বয়ে গেছিল গদাধর নদী। এই গদাধর ধুবড়ি শহরের কাছে ব্রহ্মপুত্র মিশেছিল, আর গোলকগঞ্জের কাছে গিয়ে ব্রহ্মপুত্রে পড়েছিল গঙ্গাধর নদী। রিভুরা যখন রংপুরে আসতো তখন শুধু পোড়াদহ আর পার্বতীপুর জংশনে এলেই রিভু বুঝতো যে রংপুরের কাছাকাছি এলো। পার্বতীপুরে গাড়ি বদল করতে হতো, তাই মনে থাকতো ওই স্টেশনটি বেশি করে, নইলে তো বেশিটা পথ ঘুমেই আসতো। তখন রেলে ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ইন্টার ক্লাস আর থার্ড ক্লাস। রিভুরা বড়লোক ছিল না, তাই ইন্টার ক্লাসেই যাতায়াত করতো, কখনো থার্ড ক্লাসেও। 30-এর দশকের শেষে কি 40 দশকের একেবারে গোড়াতে ফার্স্ট ক্লাসে শুধু চড়তেন সাহেবরা আর রাজা মহারাজরা, বড় বড় জমিদাররা। সেকেন্ড ক্লাসেও যারা চড়তেন তারা বড় বড় সরকারি আমলা,
নয়তো ব্যবসাদার বা পেশাদার পয়সাওয়ালা মানুষেরা। মায়ের পাশে বসে ভয় আর সম্ভ্রম মেশানো চোখে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দিকে চেয়ে থাকতো রিভু। লাল টুকটুক সাহেব মেম আর বড়লোক বড়লোক ভারতীয়দের চিড়িয়াখানার হাতিবাঘের মতোই দুর্লভ জীব চড়ত। স্টিমারেও তাই। ট্রেনে কি স্টিমারের সেকেন্ড ক্লাসে চড়ে কোথাও যাওয়াটা তখন মধ্যবিত্তদের কাছে রীতিমতো বড়লোকি ব্যাপার বলেই গণ্য হতো। বাবার চিঠি আসতো মায়ের কাছে নীলখামে। মা বড় ঘরের বারান্দায় পড়ন্ত বেলার রোদের আভায় বসে বাবার চিঠি পড়তেন। চিঠি পড়তে পড়তে তাপসের মুখখানিও গোধূলির কোণে দেখা আলোয় এক ধরনের হলুদ মাখা লালিমা পেত। অনেকদিন পরে নিজের যৌবনের দুয়ার অতিক্রম করার পরই ও বুঝেছিল এ রং ভালোবাসার রং। আমাদের দেশের ফর্সা মেয়েদের গালে একরকম রং লাগে, আর যাদের বর্ণ চাপা তাদের অন্যরকম। প্রেমের আলো সবসময়ই সুন্দর। রিভুর বাবা ঋষিকেশ তার মা তাপসীকে যেসব চিঠি লিখতেন তার দু একটি পড়ে দেখে বোঝার চেষ্টা করেছিল। বাবার চিঠি মাত্রই এমনিতে অত্যন্ত ব্যক্তিসম্পন্ন গম্ভীর স্বভাবের তাপসীর মধ্যে এমন বৈকল্য ঘটায় কেন? যে বৈকল্য লক্ষণ সম্বন্ধে ঠাকুমা থেকে রঘু সিং পর্যন্ত কারোরই কোনো সন্দেহ থাকে না। ভাবতো কি এত লম্বা লম্বা চিঠি লেখেন বাবা মাকে। বাবা কিন্তু বাংলায় চিঠি লিখতেন না মাকে, এমনকি ঠাকুমাকেও ইংরেজিতেই চিঠি লিখতেন। ঠাকুমা প্রমীলাবালা ইংরেজি ভালো করে পড়তেই পারতেন না। রাগে বিড়বিড় করে বলতেন, এক ছাওয়াল ইংরেজ খেদায় আর এক ছাওয়ালে ইংরেজি চাকরি করে আর ইংলিশে পত্র লেখে, এরই কয় খিটকেল। তাপসী মুখ আড়াল করে হাসতেন। ঠাকুমা বলতেন, আর ছল্লা না কইরা দয়া কইরা পইরা দাও চিঠিখানা বৌমা। রিভুর বাবা ইংরেজিতে চিঠি লিখতেন সাহেবিয়ানার জন্য নয়, তার বাংলা হাতের লেখা বঙ্গভূমির কোনো মুহুরির পক্ষেও পড়া দুঃসাধ্য ছিল বলেই। কিন্তু ইংরেজিটা লিখতেন ঋষিকেশ ইংরেজিদের চেয়েও অনেক ভালো। তবে ইংরেজি ভালো বলতে পারতেন না ঋষিকেশ, হয়তো তেমন ইচ্ছেও হয়নি। ঋষিকেশ বলতেন, দাঁড়িয়ে উঠলেই আমার ইংরেজি বন্ধ হয়ে যায়। বিজাতীয় ভাষা তো, সরল ইংরেজি লিখতেন, তবে চমৎকার সব ইডিয়মস আর ফ্রেজ দিয়ে। ইংরেজরা তো রিভুর বাবা ঋষিকেশের মতোই মানুষদের দিয়ে অত বড় সাম্রাজ্যটা চালাতেন, যে সাম্রাজ্যে সূর্য কখনোই অস্ত যেত না। বড় কাকু রিভুকে ডাকলেন। তখন রিভু সবে ঘুরে টুরে ফিরেছে, হাত মুখ ধুয়ে এবারে পড়তে বসার কথা। কুয়োতলির সিঁদুরে আমের গাছটায় আম একটু দেরিতে পাকে, এখন পেকেছে। সে আম খাবে কি দেখেই অবাক হয়ে যায় রিভু। এমন সুন্দরও দেখতে হয় আম। আজকাল সন্ধ্যের আগে থেকেই আকাশ মেঘাচ্ছন্ন করে আসে, তারপর সারা রাত ধরে বৃষ্টি পড়ে। নকশি কাঁথা গায়ে দিয়ে মায়ের পাশে শুয়ে থাকে গুড়ি সুড়ি মেরে রিভু। বাবা যখন থাকেন না এখানে তখন রিভু মায়ের পাশেই শোয়ে। বড় ঘরের বড় খাটে। ঠাকুমা শোন দক্ষিণের দিকে জানলার পাশে তার খাটে। বাবা এলে বাবা আর মা অন্য ঘরে শোন। রিভু তখন ঠাকুমারই পাশে। ঠাকুমার সর্দি হলেই মুশকিল। পুরনো ঘি ঘষেন কপালে, তখন কি বিটকেল গন্ধ ব্যাগাগো। সুপুরি তুলে মাটির হাঁড়ি করে মাটির তলায় পুঁতে রাখেন বড় কাকু বিভাগী। তারপর তা পচে গেলে তুলে পানের সঙ্গে বা এমনিও খেতেন। সেই সুপুরিকে বলে গুয়া। অবশ্য আসামে সকলে সুপুরিকেও বলে। কি বদগন্ধ বেরোতো সেই পচা সুপুরি থেকে যে তা বলার নয়। তাপসী হাসতে হাসতে বলতেন বিভাগীকে, আপনারা সত্যিই কাইয়া। আমি গিরিডির পরিবেশে মানুষ হয়েছি। নেহাত বাবার অভ্রর ব্যবসাটা ফেল করে গেল তাই, নইলে আপনাদের মতো বাঙালির হাতে মরতে এসে পড়ি। জীবনে কোনোদিনও টিনের চালের ঘরে থাকিনি, রান্নাও করিনি, বৃষ্টির মধ্যে কাঁচা উঠান পেরিয়ে এঘর ওঘরও করিনি। কপালের যে এমন লিখন ছিল কে জানতো। বিভাগী হেসে বলতেন, বাঙাল তো আপনারাও। ঢাকা জেলার মালখানাগড়ের বোস। এখন বিহারে বনে গেলে কি হয়, বাঙালত্ব সতীত্ব নয়, চিরদিনই অটুট থাকে। তাপসী হেসে বলতেন, বাঙালি যে তফাৎ আছে সেটাও বুঝলাম। ঢাকার বাঙাল সবার সেরা বাঙাল। আপনার যে ভাষায় কথা বলেন তা তো ফরিদপুরের ভাষা, কিন্তু এখানের লোকেরাও কিন্তু অদ্ভুত ভাষায় কথা বলেন। সব ভাষাই অদ্ভুত লাগে অন্য ভাষাভাষীদের কাছে, কিন্তু এই রাজবংশী ভাষাই বা খারাপ কি? যেমন ধরুন, সেদিনের যে মুসলমান মুনিশটি এসেছিল আলু খেতে কাজ করতে, তাকে আমি শুধলাম, কি করেন বা হে? সে বলল, না করি কোনো। তাপসী হেসে উঠলেন জোরে। বিভাগী বললেন, আমার তো ভারী সুন্দর লাগে এই উত্তর বাংলার ভাষা। এই ভাষার নিছক কোনো ভাষা মাত্রই নয়, ফিলোসফারদের ভাষা বৌদি। না করি কোনো বাক্যটির মধ্যে শুধুমাত্র কিছু করছি নাই নয়, কিছু
করতে চাইও না এমন একটি ব্যক্তভাবও সুপ্ত আছে, কি নেই? তাপসী হাসতেন। বিভাগী বলতেন, সব আঞ্চলিক ভাষাই তো সেই অঞ্চলের ফসলের মতোই মাটি থেকে জন্মায়। সেই অঞ্চলের আকাশ বাতাস মাটির গন্ধ মাখামাখি হয়ে থাকে ভাষার মধ্যে। মনোযোগ দিয়ে লক্ষ্য করলে ভালোবেসে সেই ভাষাতে কথা বললে সব ভাষাই সমান মধুর হয়। তাপসী বলতেন, তা হয়তো হবে। বড় কাকু আবারও একবার ডাকলেন রিভুকে। এবারেও না গেলে মুশকিল হবে। ওর হকি স্টিক দিয়ে রিভুর গলা আটকে টেনে নিয়ে যাবেন ওকে। কাছে যেতেই বড় কাকু গলা খাঁকড়ে বললেন, আজকের চাণক্য শ্লোকের কি হলো? ওহ, ভুলে গেছিলাম। ভুলে গেলে চলবে না। রোজ একটি করে শিখবে আর পরদিন মুখস্থ বলবে আমার কাছে। কালও শেখনি, তাই একই সঙ্গে দুটি আজ শেখো। ন কশ্চিৎ কস্যচিৎ ন কশ্চিৎ কস্যচিন্মিত্র ন কশ্চিৎ কস্যচিদ্রিপু ব্যবহারেণ জায়ন্তে মিত্রাণী রিপুধ্বস্তা। মানে বুঝলে? রিপু মাথা নাড়ল দুদিকে। মানে হলো জন্ম থেকেই কেউ কারো বন্ধু হয় না, শত্রুও হয় না। নিজের ব্যবহারেই কেউ শত্রু হয়ে ওঠে, কেউ বা মিত্র। শ্লোকটা বলো আবার, বারবার বলো, মুখস্থ হয়ে যাবে। রিপু দুবার বলল। বিভাকে বললেন, এক্ষুনি লিখে রাখো। আর আরেকটা শোনো, তুমি তো মাস্টারকে বলেছো যে বড় হয়ে তোমার লেখক হওয়ার ইচ্ছা। লেখক সম্বন্ধে তাই চাণক্য কি বলেছেন তা শিখে রাখো। সক্রিয়ুক্ত গৃহীতার্থ লঘুহস্ত জিতাক্ষব সর্বশাস্ত্র প্রবিজ্ঞাতা প্রকৃষ্ট লেখকং শ্রিত। মানে হলো, কোনো কিছু উচ্চারণ মাত্রে যে মানুষের পক্ষে মানে বুঝে নেওয়া সম্ভব হয়, খুব তাড়াতাড়ি যিনি লিখতে পারেন, সব শত্রুই যার নিজের দখলে থাকে, তাকে সকলে সুলেখক বলে জানে। তিনিই প্রকৃত লেখক। বলো দু তিনবার বলো শ্লোকটি। রিভু দু তিনবার বলল শ্লোকটি। লেখক হতে এত কষ্ট করতে হয় জানলে সে ভুলেও সেজু কাকুকে লেখক হওয়ার কথা বলতো না। বিভাগী কাকু মানে বড় কাকুর কাছ থেকে ছাড়া পেয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসলো। কিন্তু বসা মাত্রই ঠাকুমা বললেন, তোর মায়ের লক্ষ্মী পূজায় বসলো গিয়া। আজ তো বৃহস্পতিবার, চল আমরাও গিয়া বসি। রিভু বলল, আমার পড়া? তোর পড়া? আমারে পড়া দেখাইস না। অনেক পণ্ডিতের গর্বে ধরছি। পড়াশোনা যা হওনের তার এমনিতেই হয়, আর হওনের কথা নয়, কিছুতেই হয় না। ঠাকুমার এই যুক্তিতে রিভু হতভম্ব হয়ে গেল। ঠাকুমা হাত ধরে নিয়ে গেলেন রিভুকে পুজোর ঘরে। সে ঘরে প্রদীপ জ্বলছে, ঝকঝকে তামার ঘটে 3টি আম পাতা। প্রদীপের আলোয় চান করে ওঠা তাপসীকে সোনার মতো গায়ের রঙে লাল পেরে গরদের শাড়িতে লাল পেরে গরদের শাড়িতে সোনার হার, দুল আর বালাতে কোনো দেবী প্রতিমার মতো দেখাচ্ছে। ফুলের গন্ধ, আম পাতার গন্ধ, বেলপাতার গন্ধ, চন্দনের গন্ধ, ধূপের গন্ধ সব মিলেমিশে কেমন ঘোর ঘোর লাগে রিভুর এই ঘরে ঢুকলেই। রিভুকে সঙ্গে নিয়ে এসেছেন বলে প্রমীলাবালার উপরে একটু বিরক্তই হলেন তাপসী। কিন্তু সেই বিরক্তি নিঃশব্দে প্রকাশ করে লক্ষ্মীর পাঁচালি পড়তে পড়তে রিভুর দিকে মুহূর্তে ভ্রুভঙ্গি করে। রিভু তার ঠাকুমার সঙ্গে নানা শাড়ির পাড় দিয়ে তৈরি বহুরঙা আসনের উপর বসে পড়ল। তাপসীর কণ্ঠস্বরে জাদু ছিল। গানই করুন কি পাঁচালি পড়ুন, মন্ত্রমুগ্ধ করে দিতেন সবাইকে। তবে ব্রহ্মসঙ্গীত গাওয়া মেয়ের পক্ষে এই উত্তরবঙ্গের আধা শহর আধা গ্রামের পরিবেশ, নিজের হাতে রান্না করা, লক্ষ্মী পুজো করা, ব্যাং সাপ আর আরশোলার সঙ্গে মানিয়ে নেওয়া এসব সহজে হয়নি, সময় লেগেছিল। কিন্তু মানিয়ে নিয়েছিলেন তাপসী পুরোপুরি। তাপসী পড়ছিলেন সুললিত কণ্ঠে। রিভুর বাবা ঋষিকেশ একদিন বলেছিলেন ইংরেজিতে, সোনারাস ভয়েস তাপসীর কণ্ঠস্বরকে। সোনারাস কথাটার মানে তখনও জানত না রিভু। ওনারাস আর সোনারাস এর মানেও একই দিনে শিখেছিল, যেদিন ওনামাসি ঢং গুরুজি চিতং মেরা সারঙ্গে বাজিছে নয়া নয়া রং শিখেছিল। তাপসী পড়ছিলেন, কেন মাগো নরপ্রতি তব অবচেয়ার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বার দ্বার, ক্ষণকাল তরে তব নাহি কোথাও স্থিতি, সেই হেতু নরনারী ভোগায় দুর্গতি, সতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ, অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শুনো মন দিয়া, দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার, উচ্চকণ্ঠে হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন, রমণী ভূষণ লজ্জা দিয়ে বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন, নাহি দেয় ধূপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্দুর শোভা নাহি পরে ভালে, প্রভাতে দেয় না কবু গোময়ের ছড়া, ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পরা, লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠাইছে মর্তলোকে সুখের কারণ,
ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ির প্রতি নহে ভক্তিমতী, কটুবাক্যে কহে সদা তাহাদের প্রতি। পতির আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। 40 পৃষ্ঠা অবধি। নেক্সট সেট, নেক্সট অধ্যায়। রান্নাঘরেই বড় বড় কাঠের পিঁড়ি পেতে সকলে খেতে বসতেন। রিবুর জন্য একটি ছোট পিঁড়ি ছিল, ঝকঝকে করে মাজা প্রকাণ্ড প্রকাণ্ড পিতলের থালাতে ভাত আর বড় বড় বাটিতে তরকারি, ডাল ইত্যাদি সাজিয়ে সকলকে খেতে দেওয়া হতো। ঠাকুমা যদিও রাঁধতে ভীষণ ভালোবাসতেন এবং নিরামিষ ও আমিষ সব রান্নাই দারুণ রাঁধতেন তিনি। রাতে হেসেলে ঢুকতেনই না। দুধ, খই, ক্ষীর, কলা, অন্য ফলমূল, মুড়ি, দুধ, সাগু ইত্যাদি খেতেন রাতে। ফলার তার হবিষ্য ঘর ছিল চালতাতলায়। ছুটির দিনে রিবু সেই হবিষ্য ঘরে বসেই নিরামিষ খেত ঠাকুমার সঙ্গে। সেই সব খাবারের স্বাদ গন্ধ এখনও যেন মুখে লেগে আসে। চমৎকার আতপ চালের ভাত, ফুলমণি গাইয়ের ঘি, বেগুন, শিম, ফুলকপি, আলু, বরবটি, উচ্ছে, করলা, আরও কত কি সেদ্ধ হতো। কখনো ডাল হতো আলাদা করে, মটর, ছোলা, অড়হর। কখনো ভাতেরই সঙ্গে একসঙ্গে ফুটানো হতো লাল রঙা সন্ধব লবণ, নিজেদের খেতে সুপুষ্ট কাঁচা লঙ্কা, ডাল ছড়ানো তরকারি। ঠাকুমা রিবুর জন্যে খাবার মেখে দলা করে রাখতেন। সেই দলা শুধু রংপুরের দিনগুলিতেই নয়, ঋষিকেশের রাজা বসন্ত রায় রোডের বাড়িতে 1974 প্রায় 90 বছর বয়সে প্রমীলাবালার দেহ রাখার 2-1 বছর আগে পর্যন্ত ঠাকুমার দলা ছিল রিবুর অন্যতম প্রিয় খাদ্য। পৃথিবীর সব কোণ ঘুরে হাজার দেশের খাবার খেয়েও সেই দলার অভাব আর খুঁজল না এবং খুঁজবেও না। ঠাকুমার হবিষ্য ঘরে রিবুর দলাতে ভাগ বসাতে এসেছিল এক শীতের দুপুরে হঠাৎ আসা এক বিড়ালনির 4টি বাচ্চা। রিবু তখন সবসময় হাতে একটি ছোট বাঁশের লাঠি নিয়ে ঘুরত। বনপথে যেতে আসতে, পথ পাশের গাছপাতায় বাড়ি মারতে মারতে ওই বয়সে অনেক বালকের মতো নিজের পৌরুষ জাহির করত। পৌরুষের একটু আধিক্য ঘটাতে দলা প্রার্থীর নির্দল বিড়াল বাচ্চার মাথায় সেই লাঠির হঠাৎ আঘাত পড়তেই সেই বাচ্চাটি তো চোখ উল্টে গেল। তারপর রিবুকে এক গভীর পাপবোধে নিমজ্জিত করে সমস্ত বাড়ির সব বাসিন্দার চোখে জলে ধন্য হয়ে শেষ রাতে ধরাধাম ত্যাগ করল। রিবু জীবনের সেই প্রথম এবং প্রায় সচেতন প্রাণী হত্যা। যতদিন ঠাকুমার দলা খেয়েছিল ততদিন সেই সাদা আর খয়েরি বিড়াল ছানাটি রিবুর থালার পাশে প্রতিবার এসে বসেছিল। তার সঙ্গে রিবুর অবশ্যই দেখা হবে ঊর্ধ্বলোকে, এবং দেখা হলে বিড়াল ছানার সামনের দুটি পা ধরে অনেক ক্ষমা চাইবে রিবু। রাত্রে একদিন খেতে বসে বড়কাকুকে মা বললেন, লক্ষ্মীর পাঁচালি তো আপনি রোজই শোনেন শুয়ে শুয়ে, পা নাচাতে। আপনার কি একবারও মনে হয় না যে এ বাড়িতে লক্ষ্মী যদি কখনো জাঁকিয়ে না এসে বসেন তবে তা আপনারই দিবানিদ্রা আর পা নাচানোরই কারণে? বড়কাকু ফিক করে হাসলেন। বড়কাকু জোড়াসনে কখনো বসতেও পারতেন না। এক কুদৃশ্য ভঙ্গিমাতে বসতেন পিঁড়ির উপরে। তা নিয়ে তার কোনো দ্বিধা বা মাথা ব্যথা ছিল না। বলতেন, ছেলেবেলা থেকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করে হাঁটু ভাঁজ করাই ভুলে গেছি। ভালো ক্রিকেট খেলতেন বিভাগী। নিমুকাকু বললেন, ব্যাপারটা কি? বড়কাকু বললেন, আছে। লক্ষ্মীর পাঁচালি মন দিয়ে না শুনলে আপনি এই কথার নিগুড়ার্থ বুঝতে পারবেন না নিমুদা। তারপর তাপসীকে বললেন, এই কথা অস্বীকার করতে পারি না বৌদি, যে লক্ষ্মীকে ঘরে আনা এবং টেনে টুনে তাকে বসিয়ে রাখা, সকালে গোবর ছড়া দেওয়া, শাশুড়িকে মান্য করা, এই আমাদের মতো স্বামীর আপনজনদের আদর যত্ন করা, এই সবের দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েদেরই উপরে। পুরুষদের সত্যি কোনো দায়িত্বই দেওয়া হয়নি লক্ষ্মীর আসন অচঞ্চল করার জন্যে। তাপসী বললেন, তাহলেই লক্ষ্য করেছেন? কি সাংঘাতিক জাত বলুন আপনারা। লক্ষ্মীর পাঁচালিও যে কোনো মেল সবিনিষ্ঠেরই লেখা, সে বিষয়ে আমার অন্তত কোনোই সন্দেহ নেই। যত দায় সবই মেয়েদের না? কুলবধূ আসতে শ্বশ্রুমাতায় এখনও নিদ্রা যাননি। তার কর্ণপটে এইসব কুবাক্য প্রবেশ করলে আর দেখতে হবে না। একেই তো আপনি বিম্বা ভাবাপন্ন নারী, সে কারণেই মায়ের যথেষ্ট উষ্মা আপনার ওপরে। তার ওপর লক্ষ্মীর পাঁচালির সমালোচনা, এত বড় অপরাধ ক্ষমারও অযোগ্য হবে। নিমু কাকা বললেন, সত্যি মাঝে মাঝে মাসিমা যেন প্রায় ফ্যানাটিকের পর্যায়ে নিয়ে যান নিজেকে।
সেদিন যে কি হয়েছে তোকে বলিনি বিভাগী। বৌদিও জানেন না, রিভু জানে, কারণ ও তখন বাড়িতেই ছিল। কি হয়েছিল তাপসী শুধলেন। সে বড় লজ্জার কথা বৌদি। মাসিমা এত বুদ্ধিমতী, ইংরেজি না জানতে পারেন, কিন্তু ইংরেজি জানার সঙ্গে কোনো ভারতীয়রই প্রকৃত শিক্ষা সাহায্য কোনোদিনই ছিল না, থাকবেও না কোনোদিন। কিন্তু ওর এত শিক্ষা এবং স্বভাব সত্ত্বেও সেদিন যে উনি কি করে অমন করলেন, এখনও ভাবলে লজ্জায় মাথা কাটা যায়। সবচেয়ে দুঃখের কথা এই যে যা করেছিলেন সেটা গর্জিত অপরাধ, সে কথা তার মনে হয়নি। আমরা কেউ ওকে বলতে গেলেও তুলকালাম কাণ্ড বাঁধবে। বলতে পারতো একমাত্র মাস্টার। ভয় যদি মাসিমা কাউকে পান তবে একমাত্র মাস্টারকেই পান। ভয় বলবেন না, বলুন সমীহ করা। তাপসী বললেন, ঠিক ভুল বলেছি। বিভাগী বললেন, কি হয়েছিল বলো না নিমুদা, সেটাই তো বলছো না। গোয়াল ঘরের চালের খড় ছাইতে একজন ঘোড়ামে এসেছিল। মানুষটাকে তোমরা চেনেও, গিয়াসউদ্দিন বুড়ো। ধাপ বাজারের দিকের পথেই ওর বাড়ি। শ্রাবণ মাসের রোদ্দুরে গরমে ততক্ষণ কাজ করে বেচারা অন্তর্বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছিল একটু জলের জন্য। মাসিমা শুধু জলই নয়, জলের সঙ্গে 4টে বড় বড় বাতাসাও দিয়ে রঘুকে বললেন ওকে দিতে। জল দিলেন অন্য ঘটিতে, বললেন রঘু ওই ঘটিটা ভালো করে মেজেই যেন তোলা হয়। গিয়াসউদ্দিন বাতাসা খেয়ে রান্নাঘরের দাওয়ার কাছে দাঁড়িয়ে ঘটি উপর করে ঢকঢকিয়ে জল খাচ্ছিল। তখনই হঠাৎ ওর মাথা ঘুরে গেল। পড়েই যাচ্ছিল বেচারি উঠানেই, কিন্তু পড়তে পড়তেও সামলে নিল রান্নাঘরের বারান্দার একটা বাঁশের খুঁটি ধরে। খুঁটিটা ধরে ফেললো পড়তে পড়তে, এবং খুঁটি ধরেই বসে পড়লো রান্নাঘরের দাওয়ার উপরে। তারপর তাপসী শুধলেন, আর যায় কোথায়। মাসিমা তো সঙ্গে সঙ্গে একেবারে সংহার মূর্তি ধরলেন। বললেন, রঘু দূর কইরা দে তো গরমিরে, বহিষ্বার দিলে এগুলান শুইতে চায়, আর মরণের জায়গা পাইল না। শেষে আমারই রান্নাঘরের দাওয়া, ভাগা ওরে এক্ষুনি ভাগা রঘু। তারপর গোবর ছড়া দিয়া পুরা বারান্দাখানা ভাইলো কইরা ধুইতে হইব আনে। কি খিটকাল দেহিনি কত দেহি নিমু। রিভু দেখতে দেখতে হাত গুটিয়ে নিল। রিভুর মনেও ওই ঘটনাটি গভীর দাগ কেটেছিল। বুড়ো গরিব গিয়াসউদ্দিন চাচার জন্য বড়ই কষ্ট হয়েছিল ওদের ওই রান্নাঘরের মাটির বারান্দাতেই। শীতের রাতে কালুয়া কুকুর কোনো দিন গোবর লেপা মাটিতে পায়ের নখ দিয়ে খুঁড়ে গর্ত করে ফেলে। সেই গর্তেরই মধ্যে গায়ে মাটি চাপা দিয়ে সে শুয়ে থাকে, যে তা রিভু দেখেছে। কুকুরের চেয়েও একজন মানুষকে ঠাকুমা ছোট ভাবেন। মানুষটি মাথা ঘুরে রান্নাঘরের দাওয়াতে পড়ে যাওয়ায় গোবর ছড়া দিয়ে সেই বারান্দা ধুতে বলাতে ঠাকুমার উপরে তীব্র এক রাগ মিশ্রিত অভিমান হয়েছিল রিপুর। অথচ ঠাকুমাকে কিছু বলতে পারেনি। তবে পুরো 2 দিন কথা বলেনি ঠাকুমার সঙ্গে। তাপসী বলেন কি নিমুদা। তারপর একটু চুপ করে থেকে বললেন, আমার গুরুজন, তাই ওকে কিছু বলা আমাকে মানায় না। কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত একদিন আমাদের সকলকেই করতে হবে। রবীন্দ্রনাথের সেই কবিতা আছে না, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এবার লজ্জার কথা, মাকে কিন্তু আমাদের সকলেরই একদিন বুঝে বলা দরকার, এই জিনিস চলতে দেওয়া কিন্তু ঠিক নয়। আস্তে বৌদি আস্তে, মা শুনলে এই রাত্রেই কুরুক্ষেত্র বাঁধাবেন। সময় সুযোগ মতো সকলে মিলে বোঝাতে হবে। তাপসী বললেন, এই ভারটা রিভুরই উপরে দেওয়া যাক। রিভু, তুমি তোমার ঠাকুমাকে বুঝিয়ে বলবে। রবীন্দ্রনাথের ওই গানটি ঠাকুমাকে বারবার গিয়ে শোনাবে। আমি শিখিয়ে দেবো তোমাকে। মানুষকে মানুষ জ্ঞান করার শিক্ষা তুমি যদি না পাও তবে তোমার লেখাপড়া শেখাই বৃথা। ঠাকুমা না শুনলে তুমি উপোস দেবে, খাবে না। ঠাকুমাকে এটা তোমাকে বোঝাতেই হবে যে তিনি যা করেছেন সেটা ভুল। সেটা এই পুরো পরিবারের পক্ষেই ভীষণ লজ্জার। ঠাকুমা বুঝলে নিমুদা, আপনি একদিন গিয়াসউদ্দিন মিয়াকে নিয়ে আসবেন। মায়ের সামনে আমি মায়ের হয়ে ওর কাছে ক্ষমা চাইব। বিভাগী বললেন, মা কি শুনবেন? আর মা কি বা একা দোষ দিয়ে লাভ কি? বর্ণ হিন্দুদের অত্যাচারে অমানসিক ব্যবহারই বা নিম্ন বর্ণের বহু হিন্দুরা সব খ্রিস্টান আর মুসলমান হয়ে গেল। যারা অনেক পুরুষ ধরেই মুসলমান তাদের কথা আলাদা, কিন্তু বাঙালি মুসলমানদের ও খ্রিস্টানদের একটি বেশ বড় অংশই তো আগে হিন্দুই ছিল। সত্যি এই লজ্জা আমাদের রাখার জায়গা নেই। মা তো কিছুই নন। কত বড় বড় তথাকথিত শিক্ষিত মানুষদের মধ্যেও এরকম মিথ্যা দম্ভ ও অশিক্ষা আছে দেখছি। ব্রাহ্মণ্যর গর্ব আর অন্ধত্ব। সত্যি তাদের শিক্ষা টিক্ষা সব অসার। তাদের শিক্ষাটা শুধু এডুকেশন অফ লেটার্স বাট নট অফ ক্যারেক্টার। চরিত্র আর বই পড়া শিক্ষায় যে কত তফাৎ তা ভাবলেই মন খারাপ হয়ে যায়।
নিমু কাকু বললেন, অবশ্য এক সময়ে বেশ কিছু হিন্দুকে জবরদস্তি করেও অন্য ধর্মাবলম্বী করা হয়েছে, তা হয়েছে, কিন্তু আমাদের নিজেদের ধর্মের এই বৈষম্য একটি বড় কারণ। অর্থনৈতিক কারণে এবং নিছক ভয়ে অনেককে অন্য ধর্মাবলম্বী হয়েছে, কিন্তু ভয়টা তো গুণের কথা নয়। ভয় যারা পাওয়ার তাদের হাত চিরদিন শক্ত করেছে। ভীরুর কোনো ভবিষ্যৎ থাকে না। আমার পরের অধ্যায়। কি একটা পরবের জন্যে স্কুল ছুটি ছিল আজ। সকাল থেকেই আকাশ মেঘলা করে আসে, মাঝে মাঝে গুড়গুড় করছে মেঘ দিগন্ত থেকে দিগন্তে। রিপুর পিঠোপিঠি বোন ওরা কাল আসবে বগুড়া থেকে। কলকাতা থেকে এসেই সে মণি জ্যাঠা কলকাতা থেকে এ সে 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 এক্সকিউজ মি কলকাতা থেকে সেই মণি জ্যাঠার বাড়িতে থাকতে গেছিল কদিন। রংপুর গার্লস হাই স্কুল লিবুদের ধাপের বাড়ি থেকে অনেকই দূরে, তাই ওরা সেখানে ভর্তি হয়নি। তাপসী ওকে বাড়িতেই পড়ান। এবারে ওরা ফিরে এলে মা ও ওরা কলকাতায় চলে যাবেন। রিবু থাকবে এখানে। স্কুলের ফাইনাল পরীক্ষার পর আবার তাপসীরা ফিরে আসবেন কলকাতা থেকে। তারপর সকলে মিলে তামাহাটে যাবেন বড় পিসিমার বাড়ি। ওরা গিয়ে ভর্তি হবে মিড টার্মে কমলা গার্লস স্কুলে। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের ওপরে লেক মার্কেটের উল্টো দিকে যে জলযোগের দোকান, ওটা দোকানের নাম, তারই পাশ দিয়ে যে গলিটা চলে গেছে সেই গলিতেই কমলা গার্লস স্কুল। হেডমিস্ট্রেস তাপসীকে বলেছে যে ওরাকে নতুন ক্লাসে ভর্তি করে নেবেন। আগে সেই স্কুলেই পড়তো ওরা। দুপুরে খাওয়া দাওয়ার পর রিবু বেরিয়ে পড়ল। তাপসী বললেন, কোথায় যাচ্ছিস রিবু? এই ঘুরে ঘুরে আসবো মা, কি সুন্দর মেঘ করেছে আকাশে। তাপসী বললেন, সন্ধ্যের আগেই ফিরে পড়তে বসবো। তাপসী তার ছেলের এই কবি স্বভাবকে একা একা থাকতে ভালোবাসা মনকে যথাযথভাবে বোঝেন। মা হওয়া কি সহজ কথা? সেদিনই কোথায় যেন পড়ছিলেন তাপসী যে মানুষ একা একা থাকতে ভালোবাসেন না, একাকিত্ব যার কাছে বোঝা স্বরূপ, তার মনুষ্যত্বর পূর্ণ বিকাশই ঘটেনি। তাপসীর চারদিকে সেই রকম মানুষের ভিড়ই বেশি। সেই প্রেক্ষিতে তার ছেলে রিভু যে শৈশব আর কৈশোরের মাঝের চৌকাঠে দাঁড়িয়ে প্রজাপতি ওরা বহুবর্ণ ফুল ফোটা লাল কালো কুচফলে ভরা এক আতরগন্ধি সকালে কৈশোরের গভীর রহস্যময় আবর্তে ঝাঁপ দেবে বলে আনচান করছে, তার স্বভাবের অস্থিরতার স্বরূপটি পুরোপুরি বোঝেন তিনি। যদিও তিনি মেয়ে, তবু সাঁওতাল পরগনার মাদল বাজা হোলির গানে ভরা বিচিত্রগন্ধি শালবন, লালমাটি, উশ্রী নদী আর খান্ডুলি পাহাড়ের মিশ্র নেশার মধ্যে এক পূর্ণিমা রাতে এক বিশেষ কৈশোরে যে পদার্পণ করেছিলেন, যাকে বেরসিক পুরুষেরা বলেন ঋতুমতী হওয়া, সে কথা এখনও মনে আছে। ব্রাহ্মণ ছেলেদের পৈতারই মতো মেয়েদেরও অন্য এক পৈতা হয়, দ্বিজ হয় মেয়েরাও কৈশোরের জগতের তুঙ্গে পৌঁছানোর পর। অথচ সেই সুন্দর ঘটনাটি গর্জিত অপরাধেরই মতো ঢাকা থাকে। উৎসব করা হয় না কোনো। যে কোনো মেয়ে ঋতুমতী হলে উৎসব পৃথিবীর সব ঘরে ঘরে পালিত হওয়া উচিত বলে মনে করেন তাপসী। একদিন হয়তো তা হবেও। নতুন দিন আসছে। সমস্ত পৃথিবীতে যখন মেয়েরাও পুরোদস্তুর মানুষ বলে সত্যিই গণ্য হবে, সেদিন হয়তো হবে। কলকাতার জীবনে তো এমন সম্ভব নয়। প্রকৃতির এত কাছে থাকা, প্রকৃতির বুকের কোরকে নিজেকে খুলে মেলে দেখা, প্রকৃতিকে আয়না করা অথবা নিজেকে। এই বয়সটা যে খুবই অনুভূতিপ্রবণ তা তাপসী বোঝেন, এবং তার ছেলে যে তারই মতো স্বভাব পেয়েছে কিছুটা এই কথা জেনে এবং বুঝতে পেরে খুশি হন খুবই। রিভুর বাবার পরিবারের সকলেই অন্যরকম কাজের মানুষ সবাই, একমাত্র বিভাগী ছাড়া। বিভাগীর মধ্যে গভীর আধ্যাত্মবোধ ও অলস্য পরায়ণতাকে এক ধরনের সম্মান করেন তাপসী। ওই মানুষটি এই পরিবারের প্রেক্ষিতে একেবারেই বেমানান বলেই ভালো লাগে। বার্ট্রান্ড রাসেলের ইন প্রেইজ অফ আইডলনেস বইটির কথা মনে পড়ে গিয়ে মনে মনে হাসেন। বিভাগীকে বলতে পারেন না কিছু, এত রসিক মানুষ, কিন্তু নিজের সম্বন্ধে সত্যি রসিকতাও সহ্য করতে পারেন না। নিখাত ভালো কোনো মানুষ দেখা গেল না এ পর্যন্ত এই বিশাল চিড়িয়াখানায়। মনে হয় তাপসীর ভালোতম মানুষেরও দোষ কিছু থাকেই। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই পেছনের বাগানে গেল রিভু। মস্ত বড় জলপাই গাছটির কাছে গিয়ে দাঁড়ালো। প্রকাণ্ড চিত্রল ও ঢোড়া সাপটিকে যদি দেখা যায়, তাকে দেখা গেল না। শীতকালে সে রোদ পোয়ানোর জন্যে প্রায় রোজই দুপুরে বাইরে আসে।
এখন কোথায় আছে কে জানে। অন্যদিকে ছিল আনারসের বন, সেখানে অনেক বিষাক্ত সাপ থাকতো। তার পাশেই আম কাঁঠালের বন। জলপাই গাছটার নিচে যখন গিয়ে দাঁড়ালো রিপু, তখনই বৃষ্টি নামলো ঝুপঝুপিয়ে। মিনিট 15 জোর বৃষ্টি হওয়ার পর ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। এবারে বেরিয়ে পড়লো ও গাছের তলার আশ্রয় ছেড়ে। ক্যানালের পাশের বেতবন আর কেয়াবনে বৃষ্টি তার আঙুলের ছাপ রেখে গেছে। তীব্র পাগল করা গন্ধ উঠছে শ্রাবণের কেয়াবন থেকে। মাকাল ফলের গাছ, মালার গাছ, কুচ ফলের ঝোপ বৃষ্টিতে ভিজছে চুপচুপে হয়ে। শীতকালে যখন ফুলের পাতাগুলি শুকিয়ে যায়, তখন সেই শুকনো পাতার মধ্যে লাল কালো কুঁচে খুদে খুদে বিচিগুলি ছিঁড়ে বের করতে হয়। শ্যাকরারা তাদের নিক্তির ছোট ছোট পাল্লাতে যখন সোনা ওজন করেন, তখন ছোট ছোট পেতলের বাটখারার সঙ্গে এই কুঁচফল দিয়েও নিক্তিতে সমান করেন। মা ঠাকুমার পাশে বসে মনোযোগ দিয়ে দেখেছে রিবু। একটা বাদামি সাদাতে মেশা বক উড়ে এসে বসলো ডানা সপসপ করে মাদার গাছের ডালে। বৃষ্টিতে ভিজে তার গলার সাদা ফিকে খয়েরি ফুলে থাকা পালকগুলো লেপটে গেছে। মাথার ঝুঁটি শুয়ে পড়েছে পিঠের উপরে। বকটা ডাকলো কক কক। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রিভু বকটার দিকে একদৃষ্টে চেয়ে থাকলো। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে গেলে বকেরা ভীষণ দাম্ভিক হয়ে যায় আর নিজের মনে কথা বলে। বৃষ্টির শিশে রঙা ঝালরকে মাঝে মাঝে দুলিয়ে নিয়ে যাচ্ছে ঘোঘাটের ক্যানালের ওপরের আদিগন্ত ধানক্ষেত থেকে আসা দামাল হাওয়ার দমকেরই মতো। এগিয়ে পেছিয়ে ডাইনে বাঁয়ে হচ্ছে। বৃষ্টির ঝালর যেন শাড়ি দুলিয়ে নাচছে কেউ যাত্রা স্টেজে। জল আসছে তোরে তিস্তা থেকে ঘোঘর থেকে ক্যানালে। রিবুদের পুকুরটা ক্যানালের পাশে। পুজোর আগেই ক্যানাল উপচে জল চলে আসবে পুকুরে। তার সঙ্গে চলে আসবে নানা রকম মাছ, চিতল, কখনো মহাশোল। তারপর চৈত্র মাসে যখন পুকুরটা শুকিয়ে যাবে, তখন জল ছাঁকবে পুটু, বুদুস, আনোয়ার, আরও কতজন মিলে পায়ের পাতা ভেজে এমন জলে মাঝে মাঝে কাদার আল বানিয়ে। তারপর কাদার মধ্যে জলের নিচে কাদা লেপা নরম শ্যাওলা মাখা মাটিতে হাত বুলিয়ে বুলিয়ে কই, মাগুর, শিঙি মাছ। কাদার মধ্যে ওরা মাথা গুঁজে লুকিয়ে থাকবে। তাদের গায়ে রিবুর হাতের পাতা পড়তেই তরবর করে উঠবে তারা পিছল কাদা ঠেলে। সেই সময় কায়দা করে কাঁটা বাঁচিয়ে মাথা আর ঘাড় চেপে ধরে টেনে তুলতে হবে তাদের। জল যখন হাঁটু ভর থাকবে, তখন বাঁশের তৈরি পোলো ফেলে পোলোর মুখের মধ্য দিয়ে হাত ডুবিয়ে মাছ তুলবে ওরা। কত রকম মাছ। জল যখন বেশি থাকবে, তখন খ্যাপলা জাল ফেলবে রিবুর পাড়াদুটো দাদারা। মাথার উপরে এক ঘুরান দিয়ে জালটা যখন জলে ফেলবে, তখন সূক্ষ্ম জালে প্রায় স্বচ্ছ ছাতাটা মুহূর্তের মতো দৃষ্টি ঢেকে দেবে। জলের কিনারা থেকে বহুবর্ণ মাছরাঙা এমন চিৎকার করে লাফ দিয়ে উঠবে যেন মনে হবে তার বাড়িতে আগুনই লেগেছে। জল থেকে লাফিয়ে উঠবে পুঁটি খোলসে, খড় রোদে ঝলসে উঠবে রুপলি জল, হিরে ফুটবে জলে হাজারো ডালে ডালে। মাঠ থেকে শান্ত স্বরে গরু ডেকে উঠবে হাম্বা করে। একটি কোনো বিশেষ মুহূর্ত, বিশেষ দৃশ্য, যেমন এই লাল সাদা ভিজে বকটির এই মুহূর্তে উড়ে আসা। রিভুর চোখের পর্দার মধ্যে দিয়ে তার মস্তিষ্কের অগণ্য মৃদু রঙা অন্ধকার চেতনাতে লক্ষ লক্ষ দৃশ্যের মিলন ঘটায়। শুধু দৃশ্য নয়, শব্দ এবং গন্ধেরও। বকটাকে অনেকক্ষণ নিরীক্ষণ করতে করতে একটা গরুর আওয়াজ পেল, গন্ধেও পেল। গরুর গায়ের গন্ধ ভারী ভালোবাসে রিভু। বৃষ্টিতে ভিজে গেলে সে গন্ধে অন্য এক মাত্রা পায়। তেলমুড়ি, বেগুনি, কাঁঠালের বিচি ও পাঁপড় ভাজার গন্ধের সঙ্গে সোদা মাটির গন্ধ আর গরুর গায়ের গন্ধ মিলেমিশে যায়। দারুণ লাগে রিভুর মা রিভুর গন্ধ সম্বন্ধে এমন সচেতনতা দেখে ওর নাম দিয়েছেন ঠাট্টা করে গন্ধগোকুল। এটা কাদের গরু জানে না রিভু। ভিজতে ভিজতে বড় বড় সবুজ মুথাঘাসে ভরা মাঠের মধ্যে দিয়ে গরুটার কাছে গিয়ে দাঁড়ালো। খটখটে দুপুরে গরুর গায়ে একরকম গন্ধ, আর এমন বৃষ্টির দিনে আর এক রকমের বড় তীব্র গন্ধ গরুর গায়ের। জঙ্গলের বাঘের গায়ের গন্ধ বোধহয় এমনই তীব্র। তামাহাটের শিকারী আবু ছত্তার বলেছিল রিপুকে। গরুটা জলে ভিজে যাওয়া লেজটা আর লেজের ডগার চুলগুলো ছপাত করে নাড়ছে। এই দৃশ্য দেখলেই রিপুর ইচ্ছে করে মস্ত একটি সাদা কাগজ এনে গরুর পেছনে 4-5 জনে ধরাধরি করে দাঁড়িয়ে থাকে, আর বড় বড় দোয়াতে লাল, নীল, কালো, হলুদ, সবুজ কালি এনে গরুর লেজে ডুবিয়ে ইচ্ছে মতো রঙের হাঙ্গামা বাঁধায় সেই কাগজে। মনমতো সঙ্গী পায় না। কোন দোকানে অত বড় কাগজ আর অমন মন মতো কালি কিনতে পাওয়া যায় তাও জানে না। বৃষ্টির মধ্যে মাঠ, গাছপালা, বাগান, পুকুর, নদী যে সবুজ মেশা নীলচের উপরই শাড়ি পরে, কোনোদিন তেমন শাড়ির রঙের
কোনোদিন তেমন শাড়ির রঙের বৃষ্টির একটি ছবিও আঁকবে রিভু বড় হয়ে। যে ছবি কথা বলে, যে ছবি থেকে গন্ধ বেরোয়, গান ঝরে, এমন ছবি আঁকবে রিভু। এই ছেলেটা ভেলভেলেটা কী করছিস রে? চমকে উঠে রিভু তাকায়। বুলবুলি, বুলবুলি পাগলি। কখন যে ভাবতে ভাবতে ভিজতে ভিজতে রিভু হরিসভার পুকুর পাড়ে চলে এসেছে তা খেয়ালই ছিল না। রিভু হাসলো, বলল, তুই কী করছিস? আমি আমি শামুক আর বুগলি তুলতে এসেছি, আর শাক ভাবলাম ছোটোখাটো একটা হেলে সাপ পেলে হেসে খেলে ভেজে খাই। তো সাপই নয়, দেশে সাপেরও অকাল, সব পালিয়েছে। তারাও কি দেশ স্বাধীন করতে লেগেছে নাকি রে? আমি কি জানি? তা ঠিক, তুই কী বা জানিস? খাসদাস ভুঁড়িতে চাপড় দিয়ে ঘুরে বেড়াস। তারপর একটু চুপ করে মাথা ঝাঁকিয়ে চুল নাড়িয়ে বলল, জানিস রিভে, আমাকে তেল দেওয়ার লোক জুটেছে একটা, ধেরে মদ্য, পাজি ভারী। তা হোক, ঠাকুমা বলে শরীর আমার পাজি হচ্ছে। শরীর পাজি হলে কি হয় কে জানে রে বাবা, ঠাকুমা কতই জানে। পেজমিতে কত ব্যাটাই করে, তেল কি সবাই দেয় বল? তবু তো দিচ্ছে। রিভু কিছু না বলে তাকিয়ে থাকে বুলবুলির দিকে। খালি শরীরে একটি রং উঠে যাওয়া বেগুনি রঙা শাড়ি পরেছে বুলবুলি, প্রথম শীতের মুঠি ভরা বেগুনের মতো। ভিজে শাড়ির বাইরে বেরিয়ে আছে তার লালচে কালো উজ্জ্বল একটি উদ্বেলে বুক। বৃষ্টিতে ভিজে উজ্জ্বলে বেড়েছে আরও, চিকনতা ফুটে আছে। রিভু লজ্জাতে চোখ সরিয়ে নিলে। লজ্জা শব্দটি বুলবুলির অজানা। লজ্জা রিভুর যে কেন তাও জানে না রিভু। সে নিজে কত সময়ই খালি গায়ে থাকে, তাকে দেখে তো কারোরই লজ্জা করে না। তবে খালি গা হলে রিভুর নিজেরই খুবই সুরসুরি লাগে। খালি গায়ে তাই ও কমই থাকে। হাওয়া লাগলে সুরসুরি লাগে, রোদ লাগলে সুরসুরি লাগে, বৃষ্টি পড়লে সুরসুরি লাগে, তাই খালি গা মোটেই হতে পারে না ও। বুলবুলির বুকের মতো এমন সুন্দর অথচ ছমছমে গা শিউড়ানো দৃশ্য আগে কখনোই ও দেখেনি। কিন্তু শৈশব আর কৈশোরের চৌকাঠে দাঁড়ানো তার অনাবিল ঔৎসুক্যে ভরা দুটি চোখ বলে এ দৃশ্য বড় রহস্যময়। তার তখনও অপরিস্ফুট মন বলে রহস্যই বোধহয় রহস্যের সর্বস্ব। রিপু বলল, চলি রে বুলবুলি। চললি কোথায়? কদমতলায়। কেন, তুই কি কেষ্ট ঠাকুর? না, কদম ফুল তুলবো। দীপিকাকে? মমতাজকে? কোন মমতাজ? শাহজাহান মিয়ার নাতনি। কেন? তাকেই কেন? তিস্তা অথবা মুনিয়াকে নয় কেন? ওরা তো তোর বন্ধুদের বোন। ওদের তোর ভালো লাগে না? লাগে তো, তোকেও তো ভালো লাগে। ভাব, ঠেকার ন্যাকার করিস না। তুইও বল না, মমতাজকে কেন? এমনি অত শত ভাবিনি। ভাব, ভগবান ভাবাভাবির ক্ষমতা তো শুধু মানুষকেই দিয়েছে রে রিভে। গরু কি বিড়াল কি তোর আমার মতো ভাবতে পারে? হেলে সাপ বল, মানুষ হয়ে জন্মেছিস, সবসময় ভাববি। তোর জিলা স্কুল মাস্টারেরা তো এত শিখিয়েছে, আর ওটাই শেখায়নি? এই জন্যই তো আমি স্কুলে পড়িনি কখনো। রিভু কোনো কথা না বলে বলল, চললাম রে। তোর ঠাকুমা কেমন আছে? ওই আছে, সারাদিন খাই খাই করে মরে। পাঁচ পিসি মেয়েটাকে দেখেছিস তো? দুধের দাঁত সবে পড়লো, আসল দাঁত উঠেছে দুটো। সব সময় খাই। ঠাকুমারও তাই। আমার হয়েছে মরণ, জ্বালিয়ে খেলো। রিভু বুলবুলির পাশ কাটিয়ে পুকুর পাড় বেয়ে উঠে এলো। এবারে সত্যিই যাবে মমতাজেদের বাড়ি, কদম গাছের তলা থেকে কদম ফুল কুড়িয়ে নিয়ে। বৃষ্টি ধরে গেছে, তারপর একটু আগে থেমেই গেল একেবারে। বৃষ্টির পরে পৃথিবী বড় আশ্চর্য করে রিভুকে। এতক্ষণ চুপ করে থাকা পাখিরা হঠাৎই ডাকাডাকি শুরু করে দেয়। ফিকে সবুজ মুথা ঘাসের মাঠে বৃষ্টির জল বয়ে যাওয়া, কখনো সব নগণ্য নালার মরে যাওয়া সরু সরু সোঁতার মধ্যে শুকনো পাটকিলে রঙা ঘাসের টুকরো আর খড়কুটো আটকে থাকে। তারই উপর হলুদ পা ফেলে শালিকেরা এক্কা দোক্কা খেলে। সল্লি ঘাসের দল এ পুকুর থেকে ও পুকুরে উড়ে যায় তাদের সোনালি ডানার আঁশটে গন্ধকে সোদা মাটির গন্ধের মধ্যে ছাড়িয়ে দিয়ে। হঠাৎই বাঁশঝাড়ের গভীরে বাদল অন্ধকার থেকে হাঁড়ি চাচা ডেকে ওঠে। জমিদার বাড়ির ছাদের আলসেতে পায়রা বুকুম 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 করে ঘুরে বেড়ায়, পায়ের নানা রকম কিরদানি দেখিয়ে ডাকে। পায়রারা ঘুরে ঘুরে পায়ের নানা রকম কিরদানি দেখিয়ে ডাকে। পুরুষ পায়রা ঘাড়ের পালক ফুলিয়েও কিরদানি মারে, কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়া পালকগুলি ফোলে না ভালো। চড়াইয়ের ঝাঁক লালমাটির পথে বিনা নোটিসে কোনো জরুরি মিটিং বসিয়ে দেয়। ঘন ঘন ডানা ঝাপটায় বিস্তর চেঁচামেচি করে। বৃষ্টি ভেজে লাল ধুলোতে কেউ সিঁদুরে হয়ে ওঠে। হঠাৎ উমেশ দাদুর বাড়ির ভেতর থেকে লাল ডোগা সিন্টিপিটিং কুকুরি জোরে দৌড়ে এসে ভুক 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 করে ডেকে চড়াইদের মিটিংয়ের মধ্যে হামলে পড়ে লেজ চালায়। ওর সঙ্গে গত জন্মে কোন ফয়সলা বাকি ছিল বুঝি চড়াইদের, নইলে খামোখা লেজ চালিয়ে মিটিং ছত্রভঙ্গ করার কোনো কারণই খুঁজে পায় না রিভু।
জল ভেজা গাছগাছালি, পাখপাখালি, জীবজন্তুর গায়ের গন্ধ, মাটির গন্ধে বুঁদ হয়ে রিপু মমতাজদের বাড়ির দিকে হেঁটে যায়। শাহজাহান মিয়ার দাড়িটা ঠিক ইতিহাসের বইয়ের ছবি শাহজাহানের মতো, আর তার ছেলে আওরঙ্গজেবের ছবি আওরঙ্গজেবেরই মতো দেখতে। শাহজাহান যে নিজের নাতনির নাম কেন মমতাজ দিলেন তা কে জানে। অনেকে এ নিয়ে ঠাট্টাও করেন তাকে। তিনি বলেন, মমতাজ হিন্দুস্তানের সকলেরই, কোনো মানুষের সঙ্গেই তার কোনো বিশেষ সম্পর্ক নেই। নূরজাহান নাম দিলেও না হয় বলতে পারতে তোমরা। তাজমহল তৈরি হয়ে যাওয়ার পরে মমতাজ আর শাহজাহানের একার নয়, হিন্দুস্তানের হর ইনসানের। মমতাজ যখন মাদ্রাসাতে পড়তো, রিভু পড়তো পাঠশালায়। মমতাজের দাদা কাসিম ছিল রিভুর খেলার সাথী। মাদ্রাসার নিচের দিকে কিছুদিন পড়া ছেড়ে দিয়েছিল কাসিম। শাহজাহান যখন খেতে হাল লাগাতেন, তখন দুপুরবেলা কাসিম তার খাবার নিয়ে যেত লাল নীল ফুল তোলা কলাই করা বাটিতে, মোটা কাপড় দিয়ে তা বেঁধে। গরমের ছুটিতে যখন প্রথম বৃষ্টির পর মাঠে হাল পড়ে, তখন একদিন তা দেখতে কাসিমের সঙ্গে গেছিল। খুব কৌতূহল সঙ্গে লক্ষ্য করেছিল কি খান শাহজাহান মিয়া, কাসিমের দাদু। এমন ওষুধের মতো চেহারা ছিল শাহজাহান মিয়ার যে দুটো তাগড়া বলদকে লেজ ধরে টেনে রাখতে পারতেন তিনি। তারা যতই ছুটে যেতে চাক না কেন। সেই কলাই করা বাটি থেকে বেরিয়েছিল পান্তা ভাত, একটু কুচো মাছের লাল চচ্চড়ি, কষে পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে রাঁধা, তার সঙ্গে গোটা দুটি বন পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা। রিভু বলেছিল, ইস, গন্ধ হয়ে যায় না গায়ে পেঁয়াজ রসুনের? অরঙ্গজেব চাচা বলেছিল, পেঁয়াজ রসুন লঙ্কাই তো জীবন, মুসলমানদের এই প্রধান খাদ্য। বেশি করে খাবে গায়ে জোর আসবে, আর টক খেতে নেই কোনোদিনও। সেদিন হঠাৎই কি মনে হলো, রিভু ঠিক করলো মমতাজদের বাড়ি আর যাবে না। তাছাড়া আসল কথা, কদমতলিতে ফুল ছিলই না বলতে গেলে। বাড়ির দিকে ফিরে চলল রিভু, মনে মনে বলল, আরেকদিন আসবো। এত সুন্দরগুলো আর পরে কখনো আসবে না। পৃষ্ঠা ছিল 48। আজকের সেট এটা। নেক্সট সেট এর পরের চ্যাপ্টার